করা প্রয়োজন। আমরা শুরু করি। ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শেষ করেছিলাম। সেকেন্ড চ্যাপ্টার থেকে আজকে থেকে শুরু করার কথা। তো যতক্ষণ আমি আসলে ক্যারি করতে পারি, দেখি। যদিও আমার কাজ আছে একটু, তারপরেও আমি কন্টিনিউ করতে থাকবো আপাতত। আম ১ টা মিনিট সময় দেন, আমি স্লাইডটা জাস্ট বের করি। হুম, চ্যাপ্টার 2 হুম, ওকে। সো চ্যাপ্টার নাম্বার 2 তে আসলে আমরা ডিসকাস করব মার্কেটিং স্ট্র্যাটেজিস এবং প্ল্যানস নিয়ে। সো ওভারঅল একটা ডিসকাশন থাকবে। এখন থেকে আমরা হয়তো সবগুলো স্লাইডস কভার করতে পারবো না। যে স্লাইডস গুলো ইম্পর্টেন্ট সেগুলি কভার করব। আম যেহেতু আমাদেরকে এখন থেকে একটু মুভ করতে হবে কুইকলি। এর আগে আমরা চ্যাপ্টার নাম্বার 1 কে ধরে রেখেছিলাম আমাদের what can I say? Just foundation development. So for foundation development, we spent more time on chapter number 1. And from chapter number 1, you should understand what marketing is, what is marketing management, who are marketeer, basic concepts of marketing, different philosophies of marketing, 4P, then 7P, then marketing management tasks, new consumer capabilities. আপনারা যখন পড়বেন আমার ধারণা এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যাপ্টারে আপনি জাস্ট মাথায় রাখেন, আপনি কোনো না কোনো কোম্পানিতে কাজ করবেন। যে কোম্পানিতে কাজ করতে যাবেন, সেই কোম্পানির যে প্ল্যানিং স্ট্র্যাটেজি সেট করা হয়, প্ল্যান করা হয়, সেটা কিভাবে করা হয়? সেটা নিয়ে এই চ্যাপ্টারটা পুরোপুরি আপনাকে ধারণা দিবে। লার্নিং অবজেক্টিভস গুলি কি, কি? How does marketing affect customer value? Marketing কিভাবে কাস্টমার ভ্যালুকে এফেক্ট করে? How is the strategic planning carried out at the corporate and divisional level? একটা কোম্পানির কর্পোরেট লেভেল বা কোম্পানি হেডকোয়ার্টার যেটাকে বলি, হেডকোয়ার্টার লেভেলে বা কর্পোরেট লেভেলে কিভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুলি হয়ে থাকে এবং ডিভিশনাল লেভেলে আসলে কিভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুলি হয়ে থাকে। Then how is strategic planning carried out at the business unit level? আমরা SBU বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট পড়বো এবং সেক্ষেত্রে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট লেভেলে কিভাবে আসলে আপনার প্ল্যানিং হয়ে থাকে সেটা নিয়েও এখানে ডিসকাশন থাকবে। এরপর হোয়াট ডাজ এ মার্কেটিং প্ল্যান ইনক্লুড? মার্কেটিং প্ল্যানের মধ্যে কি, কি বিষয় ইনক্লুডেড থাকে বা ইনক্লুড করা হয় সে ডিসকাশনও আসবে। সো আমরা বলছি মার্কেটিং অ্যান্ড কাস্টমার ভ্যালু। আপনি ১ম চ্যাপ্টার থেকে এটাও ক্লিয়ার হওয়ার কথা যে মার্কেটিয়ারের একটা বড় রেসপন্সিবিলিটি হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা। সো একজন মার্কেটিং ম্যানেজার তার রেসপন্সিবিলিটি হচ্ছে তার কাস্টমারদের জন্য নিড ওয়ান্ট আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী কাস্টমারের জন্য ভ্যালু ক্রিয়েট করা। সো আমরা ভ্যালু ডেলিভারি প্রসেসটা নিয়ে একটু কথা বলবো, ভ্যালু চেইন নিয়ে একটু কথা আছে এখানে। কোর কম্পিটেন্সিস, একটা কোম্পানি কোর কম্পিটেন্সিস গুলি কি, কি সেটা নিয়েও আলোচনা হবে। দেন সেন্ট্রাল রোল অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং আসলে কোন ধরনের রোল প্লে করে বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সেন্ট্রাল রোল গুলো কি সে ডিসকাশনও এখানে আসবে। আমরা যখন ভ্যালু ডেলিভারি প্রসেস বলছি অথবা একজন মার্কেটিং ম্যানেজার যখন আপনার ভ্যালু তৈরি করে, সেক্ষেত্রে একজন মার্কেটিং ম্যানেজারকে ঠিক করে নিতে হয় কোন ভ্যালুটা সে আসলে তার কাস্টমারদেরকে অফার করবে এবং সেটা কিভাবে কমিউনিকেট হবে এবং সেটা কিভাবে প্রোভাইড করবে। তো আমি একদিকে আমরা বলছি একজন মার্কেটিং ম্যানেজার রেসপন্সিবিলিটি হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা এবং সেই অনুযায়ী মার্কেটিং ম্যানেজারকে ঠিক করতে হয় যে কি ভ্যালু বা বেনিফিটস আসলে সে কাস্টমারদেরকে অফার করবে, সেই ভ্যালু বা বেনিফিটস গুলি কিভাবে কাস্টমারের সাথে কমিউনিকেট করবে এবং সেটা আসলে কিভাবে প্রোভাইড করবে বা ডেলিভারি দিবে সেটাও ঠিক করে নিতে হয়।
ভ্যালু চেইন যখন আমরা বলি, দেখেন আ একটা যদি সিম্পল এক্সাম্পল এর কথা আমরা চিন্তা করি, আমাদের দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আমি আপনি যে গার্মেন্টস পরে থাকি, এই গার্মেন্টস এর আ কিভাবে আপনার আসলে হচ্ছে ফিনিশ গুডস বা একটা ফুল পোলো শার্ট বা টি-শার্ট বা একটা শার্ট বা একটা জিন্সের প্যান্ট আসলে ফাইনালি শোরুমে আসে। ওই যে আমরা সাপ্লাই চেইনটা পড়েছি ১ম চ্যাপ্টারে সেখানে বলেছিলাম, যেরকম এখানেও বলছি, একটা শার্ট ফাইনালি অথবা পোলো শার্ট, টি-শার্ট গায়ে আসার আগে এখানে অনেকগুলি মানুষ ইনভলভ থাকে। যারা ইনভলভ থাকে প্রত্যেকে কিন্তু ভ্যালু ক্রিয়েট করে এবং এই টোটাল প্রসেস এর প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু ক্রিয়েট হয়। আপনি যদি বলেন ভ্যালুটা কিভাবে ক্রিয়েট হয় অথবা কোথায় ক্রিয়েট হয়, তাহলে যে বলতে হবে দেখেন আপনি উম যে লোকটা আসলে হচ্ছে রেশম তৈরি করছে সেও ভ্যালু ক্রিয়েট করছে। ফার্মারের কথা বলছি। ফার্মার যখন হচ্ছে এটা আপনার অন্য কারো কাছে বিক্রি করে, যে লোকটা কিনে নেয় সেও কিছুটা ভ্যালু এড করে। সেই মিডলম্যান হিসেবে কাজ করে অন্য যার কাছে বিক্রি করে, সে বেনিফিট করে বা কিছুটা প্রসেস করে সেগুলোকে ধরেন বস্তায় ভরে বা বিভিন্নভাবে সংরক্ষণ করে, সেও ভ্যালু ক্রিয়েট করে। তারপর অন্য যার কাছে বিক্রি করে সে আবার এটা ট্রান্সপোর্ট এ করে নিয়ে যায় শহরে। সেখান থেকে হয়তো আরেকটা গ্রুপের কাছে বিক্রি করার পর আসে হচ্ছে আপনার ঢাকা শহরে। এরকম হচ্ছে আসার পরে সেটা প্রসেস হতে থাকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেকগুলি মানুষ, অনেকগুলি প্রসেস ইনভলভ। যতগুলি প্রসেস আছে প্রত্যেকে ভ্যালু ক্রিয়েট করে তারপর একটা ফেব্রিক্স তৈরি হয়। সেই ফেব্রিক্সটা আবার কে নিয়ে যায়? গার্মেন্ট ইন্ডাস্ট্রি গুলি কিনে নিয়ে যায়। সেখানে নিয়ে সেটাকে ১ম এ কাটিং করে, কাট করে। তো সেখানে ভ্যালু ক্রিয়েট হয়। ইন বিটুইন আরো আছে। তারপর সুইং হয়, সেখানে ভ্যালু ক্রিয়েট হয়। দেন প্যাকেজিং হয়, সেখানে ভ্যালু ক্রিয়েট হয় অথবা প্যাকেজিং এর আগে আয়রনিং হয়, সেখানে ভ্যালু ক্রিয়েট হয়। ফাইনালি হচ্ছে আপনার ফিনিশিং বা হচ্ছে শিপমেন্ট যখন করা হয়, ট্রান্সপোর্ট ইউস করা হয়, সেখানেও ভ্যালু ক্রিয়েট করা হয়। আমরা বলছি এই যে একটা প্রোডাক্ট আমরা দেখলাম যেখানে ভ্যালু ক্রিয়েশন প্রসেসটা আমরা দেখছি, এইরকম একটা ভ্যালু চেইন আসলে শো করে কিভাবে ভ্যালুটা ক্রিয়েট হয়। সো এই টুলের মাধ্যমে যদি এটাকে আমরা একটা টুল হিসেবে কনসিডার করি, তাহলে আপনি দেখবেন কাস্টমারের জন্য কোথায় ভ্যালু ক্রিয়েট হয় অথবা কোন পয়েন্টে ভ্যালু ক্রিয়েট হয় এবং সেই ভ্যালু ক্রিয়েশনটাকে কিভাবে আরো বাড়িয়ে নেওয়া যায়। So every firm is a synthesis of activities performed to design, produce, market, deliver and support its product. তার মানে বলছে প্রত্যেকটা ফার্মই এরকম অনেকগুলি, যেরকম আমি এক্সাম্পল দিলাম অ্যাক্টিভিটিস বা ফাংশনস এর সিনথেসিস। যেমন সেখানে অনেকগুলি ফাংশনস বলতে আমরা বলছি প্রোডাক্ট ডিজাইন দরকার হয়, প্রোডাক্ট প্রোডাকশন করতে সেটা সেলস মার্কেটিং দরকার হয়, সেটা ডিস্ট্রিবিউশন দরকার হয়, সেটা সাপোর্ট সার্ভিস দরকার হয়। এরকম যেকোনো প্রোডাক্ট অথবা সার্ভিস যখন আপনি নিয়ে আসবেন সেখানে এই ধরনের অপশনস গুলি বা ভ্যালু ক্রিয়েশন অপরচুনিটিস গুলি কিন্তু তৈরি হয়। এইবার আমরা বলছি যে যেহেতু এই চ্যাপ্টারে আমরা বলেছি একটা কোম্পানি সম্পর্কে বা কোম্পানির অপারেশন সম্পর্কে আমরা জানতে চাই, সেক্ষেত্রে কোর বিজনেস প্রসেসেস গুলি কি কি? একটা কোম্পানির কোর বিজনেস প্রসেস বলতে আমরা বুঝে থাকি। যদি আপনি ধরেন আপনার কোম্পানি একটা কোম্পানি, যে কোম্পানি যেকোনো ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস ডেলিভারি বা হচ্ছে মার্কেটে অফার করার সাথে ইনভলভ হতে পারে। এর মধ্যে যদি আমরা ধরে নিই কোর বিজনেস প্রসেসেস, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে কোম্পানিগুলি, এই কোম্পানি বা আপনার কোম্পানি বা যেকোনো কোম্পানি, সেই কোম্পানিগুলিতে আসলে কোন কাজগুলি খুবই কোর বা বেসিক কাজ যেগুলি না করলে আসলে বিজনেসই বলা যাবে না। সেগুলো এখানে মেনশন করা আছে। দেখেন ১ম কাজটাকে বা ১ম প্রসেসটাকে বলা হচ্ছে মার্কেট সেন্সিং প্রসেস। যেকোনো একটা বিজনেস ফার্মের জন্য প্রথমত হচ্ছে প্রয়োজন বা ম্যান্ডেটরি বলা হচ্ছে মার্কেট সেন্সিং। মার্কেট সেন্সিং মানে কি? মার্কেট সেন্সিং মানে হচ্ছে মার্কেটটাকে সেন্স করা। যে মার্কেটে আপনি সেল করবেন সে মার্কেটটাকে বোঝা, বুঝতে পারা। এই বুঝতে পারাটাই হচ্ছে মার্কেট সেন্স। সরি। তার মানে মার্কেট সেন্সিং মানে আমরা বলছি যে একটা মার্কেট, সে মার্কেট সম্পর্কে আপনি সেন্স করলেন। সেন্স করলেন মানে কাস্টমারদের সম্পর্কে সেন্স করলেন। কাস্টমারদের সম্পর্কে জানলেন, তাদের প্রোফাইল জানলেন, তাদের ইনকাম জানলেন, তাদের হচ্ছে
এক্সপেকটেশন কি জানলেন, তারা কখন কেনে, কিভাবে কেনে, এই সবকিছুই হচ্ছে মার্কেট সেন্সিং। এবং মার্কেটে আর কারা আছে, কম্পিটিটর কারা এবং তারা কি বিক্রি করে, তাদের অ্যাপ্রোচিং টা কি, তাদের স্ট্রেংথ কি, তাদের উইকনেস কি, এই সবকিছু জানা হচ্ছে মার্কেট সেন্সিং। সহজ কথা একটা মার্কেট সম্পর্কে ডিটেইলস আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসাটাই হচ্ছে মার্কেট সেন্সিং। এরপর আমরা বলছি নিউ অফারিং রিয়েলাইজেশন প্রসেস। নিউ অফারিং রিয়েলাইজেশন প্রসেস, যেখানে আমি বলছি যে এইটা আরেকটা প্রসেস একটা কোম্পানির জন্য। একটা কোম্পানি যখন প্ল্যান করে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস মার্কেটে নিয়ে আসবে, সেটা একেবারে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে একটা প্রোডাক্টের, মনে করেন আইডিয়া আসলো, সে আইডিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে আসতে গেলে আপনার কতটুকু সময় লাগে? ধরেন একটা প্রোডাক্টের আইডিয়া আসলো, সে আইডিয়ার আলোকে আপনি একটা প্রোডাক্ট মার্কেটে অফার করবেন। একেবারে আইডিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে আসতে কত সময় লাগে সেটাকে আমরা বলছি নিউ অফারিং রিয়েলাইজেশন প্রসেস। তাহলে আপনি যদি ধরেন একটা প্রোডাক্ট আপনি ১ম এ আপনার মাথায় আসার পরে সেটা আপনি হচ্ছে আম আইডিয়াটা নিয়ে কাজ করলেন। আমরা হয়তো যেকোনো কাজ করে এটা বুঝতেও পারি। সে আইডিয়ার পরে হচ্ছে আইডিয়াটাকে স্ক্রিন করতে হয়। যতগুলি আইডিয়া আসে সবগুলি আইডিয়া কিন্তু ভালো আইডিয়া হবে, ফিজিবল আইডিয়া হবে সেরকম নয়। তারপর সেই আইডিয়া থেকে দেখা যায় যে কনসেপ্ট ডেভেলপ করতে হয় এবং সেই কনসেপ্টটা ঠিক আছে কিনা সেটা আবার টেস্ট করে দেখতে হয়। তারপর আবার হলো আপনার যে বিজনেস এনালাইসিস করতে হয়, মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, মার্কেট টেস্ট করতে হয়। তারপর হচ্ছে একটা প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে চলে আসে। এই যে পুরো প্রসেসটা এটাকে আমরা বলছি নিউ অফারিং রিয়ালাইজেশন প্রসেস। একটা নতুন অফার মার্কেটে নিয়ে এসে একেবারে হচ্ছে সেটা ইউজেবল করতে কতটুকু সময় লাগে বা কি পরিমাণে এফোর্ট দিতে হয়। এরপর আমরা বলছি কাস্টমার অ্যাকুইজিশন প্রসেস, যে আপনি মার্কেট সেন্স করলেন, নতুন অফার মার্কেটে নিয়ে আসলেন। কিন্তু কাস্টমারই যদি না থাকে, তাহলে কাস্টমারই যদি খুঁজে বের করতে না পারে, তাহলে আপনি এই প্রোডাক্ট অথবা সার্ভিস কে নিবে? সেজন্য আমরা বলছি যে কাস্টমার অ্যাকুইজিশন প্রসেস হচ্ছে আরেকটা প্রসেস, যেখানে যেটার মাধ্যমে আপনি কাস্টমারদের খুঁজে বের করেন যে আমার পটেনশিয়াল কাস্টমার কারা আছে। এই পটেনশিয়াল কাস্টমারদের দরকার। সেজন্য আপনি পটেনশিয়াল কাস্টমারদের অ্যাকোয়ার করেন বা খুঁজে বের করেন। কারণ এটা একটা ইম্পোর্টেন্ট প্রসেস। এটার মাধ্যমে আপনি আপনার পটেনশিয়াল যেসব কাস্টমার থাকে, সেই কাস্টমারদেরকে আইডেন্টিফাই করেন। আইডেন্টিফাই করে তাদের কাছে অ্যাপ্রোচ করার চেষ্টা করেন। এইবার আমরা বলছি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রসেস। মার্কেট সেন্স করলেন, নিউ অফার রিয়ালাইজেশন করলেন, কাস্টমারদেরকে অ্যাকোয়ার করলেন। এখন কাস্টমাররা আপনার কাছে আসলো, কিন্তু সেই কাস্টমারদের সাথে যদি আপনি রিলেশনশিপ ধরে রাখতে না পারেন, তাহলে তো হবে না। সেইজন্য বলা হচ্ছে আপনাকে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রসেসটাও জানতে হবে। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রসেস যদি আপনি না জানেন, দেখা যাবে রিলেশনশিপ তৈরি হবে, বাট সেই রিলেশনশিপটা কিন্তু কন্টিনিউ হবে না বা কন্টিনিউ করবে না। সেজন্য আমরা বলছি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রসেস ইম্পর্টেন্ট। এরপর আমরা বলছি ফুলফিলমেন্ট ম্যানেজমেন্ট প্রসেস। একেবারে আপনার স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত একটা প্রোডাক্টের, মনে করেন কাস্টমার অর্ডার দেয়া থেকে শুরু করে প্রোডাক্টের ডেলিভারি হওয়া পর্যন্ত টোটাল প্রসেসটা তে কতটুকু সময় যাচ্ছে এবং প্রসেসটা কতটা সহজ অথবা কতটা কঠিন এর উপর ডিপেন্ড করে যে আপনি কাস্টমাররা কতটা হ্যাপি হবে, অথবা কাস্টমাররা কতটা আনহ্যাপি হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অর্ডার দেয়া থেকে শুরু করে প্রোডাক্ট হ্যান্ডওভার হওয়া পর্যন্ত প্রসেসকে আমরা ফুলফিলমেন্ট ম্যানেজমেন্ট প্রসেস হিসেবে কনসিডার করি। তার মানে মার্কেট সেন্সিং প্রসেস হচ্ছে একটা কোর বিজনেস প্রসেস, নিউ অফারিং রিয়েলাইজেশন প্রসেস হচ্ছে একটা কোর বিজনেস প্রসেস, কাস্টমার অ্যাকুইজিশন সেটা হচ্ছে একটা কোর বিজনেস প্রসেস, এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সেটাও একটা কোর বিজনেস প্রসেস। ফুলফিলমেন্ট ম্যানেজমেন্ট প্রসেস এবং অর্ডার দেওয়া থেকে শুরু করে প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত প্রসেসটা হচ্ছে ফুল একটা কোর বিজনেস প্রসেস। তাহলে একটা বিজনেস আপনি যেই বিজনেসই করেন না কেন, যে ধরনের কোম্পানি হোক না কেন, প্রোডাক্ট বিক্রি করেন অথবা সার্ভিস বিক্রি করেন, আপনাকে
এই স্টেপস গুলি কিন্তু পার হয়ে যেতে হবে অথবা এই প্রসেসেস গুলি আপনাকে কমপ্লিট করতে হবে অথবা এই প্রসেসেস গুলির সাথে আপনাকে ইনভলভ কিন্তু হতে হবে। কারো যদি কোনো পয়েন্টে কোনো জায়গায় প্রশ্ন থাকে তাহলে সাথে সাথেই করতে হবে। আহ সংখ্যা খুবই কম যারা জয়েন করেছেন, যারা আগের দিনে জয়েন করেছেন, আজকেও তারাই মেইনলি জয়েন করেছেন। কিন্তু সংখ্যাটা আমাদের অনেক বেশি। আবার আমি বলেছি হয়তো অনেক বেশি সময় আমরা কোনোভাবে আ নিতেও পারবো না। সেইজন্য আপনার কুইকলি আমরা শেষ করতে চাই আসলে। দেরিতে জয়েন করলে দেখা যাবে আমাদেরকে উনারা পায়নি খুঁজে। আচ্ছা যাই হোক কোর কম্পিটেন্সিজ এর ক্ষেত্রে আমরা বলছি যে প্রত্যেকটা কোম্পানির কিছু কোর কম্পিটেন্স থাকে। সেই কোর কম্পিটেন্স এর জায়গাগুলি কি? আমরা বলছি যে এই সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এগুলি কোর কম্পিটেন্সি সেগুলি যেগুলি একটা কোম্পানিকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মার্কেটে এনে দেয় এবং মেক্স এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু পারসিভ কাস্টমার বেনিফিটস এবং কাস্টমাররা যে বেনিফিট পারসিভ করে সেই পারসিভ করার ক্ষেত্রে হচ্ছে এগুলা এদের সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন থাকে অথবা সিগনিফিক্যান্টলি সেখানে তারা কন্ট্রিবিউট করে। সো আমরা যখন বলছি সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তার মানে হলো প্রত্যেক কোম্পানি কিছু না কিছু জায়গায় ভালো করে। They are doing exceedingly well in compared to their counterparts or their competitors. সো আপনি যদি নিজের দিকে দেখেন আমাদের স্টুডেন্ট যারা এই মুহূর্তে জয়েন করছেন তারাও যদি দেখেন তাদের মধ্যে দেখা যাবে কেউ আছে বিশেষ জায়গাতে পারদর্শী। সো আপনার মধ্যে কিছু জায়গায় এমন কিছু কম্পিটেন্স থাকে যেটা হয়তো অন্যদের মধ্যে নেই। সেই কম্পিটেন্স লেভেলের কথা আমরা বলছি যে কম্পিটেন্সও কিন্তু হচ্ছে একেকজনের একেক রকম হয়ে থাকে, সবার একই রকম হয় না। তবে যে কম্পিটেন্সটা আপনার থাকে সেটাই কিন্তু আপনাকে অন্যদের থেকে আলাদা করে। তার মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে কি? আপনার কম্পিটিটরদের যেটা আছে আ আর আপনার যেটা আছে এই দুটো কম্পেয়ার করলে পাওয়া যাবে আপনার মধ্যে এমন কিছু আছে যেটা আপনার কম্পিটিটরদের নেই। তাহলে ওইটার অ্যাডভান্টেজ টুকু আপনি পাবেন। তার মানে আমরা যখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলি আমরা আসলে ইন্ডিকেট করছি যে আমার কম্পিটিটরের যেটা নেই সেটা আমার আছে এবং সেটার কারণে মার্কেটে আমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। কম্পিটিটরদের থেকে বেশি অ্যাডভান্টেজ পাওয়াটাই আমাদের জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তাহলে এমন কোনো প্রসেস, এমন কোনো প্রোডাক্ট, এমন কোনো হচ্ছে মেশিন, এমন কোনো ইকুইপমেন্ট, এমন কোনো ডিজাইন আপনার কাছে আছে যেটা আপনার কম্পিটিটরের নেই। সে কারণে আপনি হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছেন। তাহলে আমরা বলছি যে এটাকে হচ্ছে সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমরা যখন বলি সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তার মানে এটা আমাদেরকে কোর কম্পিটেন্স গুলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনে দিচ্ছে এবং এই কম্পিটেন্স থাকার কারণেই কাস্টমাররা আলাদা করে বেনিফিট পাচ্ছে অথবা বেনিফিটস পারসিভ করে। সেকেন্ড পয়েন্ট বলছি কোর কম্পিটেন্স এর কারণেই সেগুলি আপনার কোর কম্পিটেন্স যেগুলি যেগুলির অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়াইড অ্যাপ্লিকেশন থাকে। যে একটা শুধু সিঙ্গেল মার্কেট অ্যাপ্লিকেশন না বরং হচ্ছে ভ্যারাইটি অফ মার্কেটস ডিফারেন্ট মার্কেটে সেটা এপ্লাই করা যায় সেজন্যই এটা হচ্ছে আপনার কোর কম্পিটেন্স এবং বলা হচ্ছে ডিফিকাল্ট ফর কম্পিটিটরস টু ইমিটেট এবং এই যে কোর কম্পিটেন্স আপনার এই কম্পিটেন্স চাইলে অন্যরা কেউ আপনার কাছ থেকে নিতে পারবেন যদি কোর কম্পিটেন্স সেটাই যেটা শুধুমাত্র হচ্ছে একটা পার্টিকুলার মার্কেট হচ্ছে অ্যাপ্লাই করা যাবে করা যাবে না সেরকম না। বরঞ্চ বলা হচ্ছে কোর কম্পিটেন্স হচ্ছে এমন যেটা হচ্ছে ভ্যারাইটি অফ মার্কেট হচ্ছে আপনার হচ্ছে কি করা যাবে এপ্লাই করা যায় এবং অবশ্যই বুঝতে পারছেন। তাহলে আমরা বললাম যে একটা কোম্পানির কোর কম্পিটেন্স গুলি কি হতে পারে? একটা কোম্পানির কোর কম্পিটেন্স যেমন হতে পারে এমন কোনো মেশিনারি ইকুইপমেন্ট আপনার আছে যেটা অন্য কারো নেই। তাহলে এটা আপনার জন্য একটা কোর কম্পিটেন্স। আবার যদি ধরেন আপনি এমন কোনো প্রসেস বা এমন কোনো ডিজাইন ডেভেলপ করেছেন যেটা অন্য কারো নেই, তাহলে সেটাও কিন্তু আপনার জন্য একটা কোর কম্পিটেন্স।
আমাদের সংখ্যাটা এখন বেড়েছে, 16 হয়েছে। আগে যেটা ছিল মাত্র 10, 12, এখন এর মধ্যে 16 জয়েন করেছে। এই পয়েন্টগুলি দেখেন তো কোনো কনফিউশন আছে কিনা ৩ টে পয়েন্ট নিয়ে? যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলছি, আমরা এই পার্টিকুলার চ্যাপ্টারে দেখছি একটা কোম্পানির পার্সপেক্টিভ থেকে কোম্পানি কিভাবে প্ল্যানিং করে, কোম্পানি কিভাবে কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করে, অথবা কোন, কোন প্রসেস গুলি কোম্পানির জন্য ম্যান্ডেটরি, যেটার মাধ্যমে কাস্টমারদের কাছে ভ্যালু প্রোভাইড করা হয়। তার মানে আমরা বলছি ভ্যালু ক্রিয়েশন একটা কোম্পানি যারা মার্কেটিং ম্যানেজার অথবা অন্য সবার রেসপন্সিবিলিটি হলো কাস্টমারদের জন্য ভ্যালু ক্রিয়েট করা। এখন সেই ভ্যালু ক্রিয়েট করতে গেলে যে প্রসেস গুলি কমপ্লিট করতে হয় সেটা আমরা পড়লাম। তারপর আমরা বলছি যে এই মুহূর্তে আমরা দেখছি যে কোর কম্পিটেন্সিস কোনগুলো, প্রত্যেকটা কোম্পানির কিছু না কিছু কম্পিটেন্স থাকে, যেরকম মানুষের কিছু কম্পিটেন্স থাকে। ওই কনফিডেন্স এর জায়গাটা সেটাকেই বলা হয় যেখানে কোম্পানি অন্যদের থেকে একটু আলাদা, কোম্পানি অন্যদের থেকে ভালো করছে। সো এই যে কোর কম্পিটেন্স এর জায়গা, কোর কম্পিটেন্স কোনগুলিকে আমরা কোর কম্পিটেন্স বলবো? আমরা তখনই বলবো যে এটা আপনার কোর কম্পিটেন্স যদি এটা মার্কেটে আপনাকে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এনে দেয়, অথবা কাস্টমারদের জন্য যে বেনিফিটস আপনি অফার করছেন বা ভ্যালু অফার করছেন সেই ভ্যালু কন্ট্রিবিউশন এ যদি এই পার্টিকুলার আপনি কম্পিটেন্স কন্ট্রিবিউট করে তাহলে সেটাকে কোর কম্পিটেন্স আমরা বলব। আর হচ্ছে কোর কম্পিটেন্সিস গুলির অ্যাপ্লিকেশনস হয় ওয়াইড মার্কেটে, ভ্যারাইটি অফ মার্কেটে এটার অ্যাপ্লিকেশন থাকে। শুধু সিঙ্গেল কোনো মার্কেটে না, অনেক মার্কেটে এটার অ্যাপ্লিকেশন হয়। এবং বলা হচ্ছে ডিফিকাল্ট ফর কম্পিটিটরস টু ইমিটেট, এবং এই কোর কম্পিটেন্সিস গুলি কিন্তু হচ্ছে ইমিটেট করে ফেলা যায় না সহজে। আপনার এমন কোনো কোয়ালিটিস বা কম্পিটেন্স আছে সেটা যদি অন্যরা কপি করে ফেলতে পারে, তাহলে আর সেটা কোর কম্পিটেন্স থাকে না। সিম্পল আমরা যদি একটা এক্সাম্পল বলি, যেমন আগে হয়তো বলেছি কিনা ক্লাসরুমে যে সিলেটে একসময় 7 লেয়ারের টি পাওয়া যেত। এই যে 7 লেয়ার টি আমরা বলছি, 7 লেয়ারের টি দেখার জন্য মানুষ একসময় পাগল হয়ে গিয়েছিল। কিভাবে এক কাপের মধ্যে এতগুলি লেয়ার বা 3 লেয়ার, 5 লেয়ার, 7 লেয়ার কিভাবে হয়? এবং সেটা নিয়ে দেশের বাইরেও রিপোর্ট হয়েছে যে এমন ধরনের টি, একটা টি এর মধ্যে অনেকগুলি ফ্লেভার। তো এইটা ওই সময় পর্যন্ত ছিল খুবই আপনার হচ্ছে কোর কম্পিটেন্স, যারা এই চাটা বানাতে পারতো তাদের জন্য। তো একটা সময় পরে গিয়ে দেখা গেল যে এইটা আসলে কপি হয়ে গেল বা ইমিটেট করে ফেললো অন্যরা। যখন অন্যরা ইমিটেট করে ফেললো বা কপি হয়ে গেল তখন আর কিন্তু সেটা কোর কম্পিটেন্স থাকলো না। কারণ এটা দিয়ে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন না। আপনিও লেয়ার বানাতে পারেন, অন্যরাও লেয়ার বানাতে পারে। তাহলে তো আর হচ্ছে ডিসিমিলার হলো না বা আপনার কোর কম্পিটেন্স এর জায়গা হলো না। তবে মাথায় রাখতে হবে যেগুলোকে আপনি কোর কম্পিটেন্স বলবেন সেটা শুধুমাত্র একটা মার্কেটে না, সমস্যা হচ্ছে ডিফারেন্ট মার্কেটে পুরো অর্গানাইজেশন জুড়েই সেটা এপ্লাই করা যাবে। তাহলে সেটাকে কোর কম্পিটেন্স বলা যাবে। এবং কোর কম্পিটেন্স সেগুলি যেগুলি মানুষের জন্য কপি করা, আর অন্য কোম্পানিগুলির জন্য কপি করাটা ডিফিকাল্ট। অন্য কোম্পানিগুলি যদি খুব সহজে কপি করে ফেলতে পারে তাহলে বুঝতে হবে সেখানে দেয়ার ইজ এ গ্যাপ। কোনো না কোনো ধরনের গ্যাপ আছে, সেজন্যই আসলে হচ্ছে এগুলো কপি করে ফেলতে পারল। আমরা যদি মুভ করি, এইবার যদি আপনাকে বলা হয় এই যে কোর কম্পিটেন্স গুলি বলা হলো, যদি আপনি একটা কোম্পানির জন্য এই কম্পিটেন্স গুলিকে থেকে বেনিফিট ম্যাক্সিমাইজ করতে চান, অথবা এই কোর কম্পিটেন্স গুলো আই মিন হচ্ছে ইমপ্যাক্ট বা হচ্ছে রোল বাড়াতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? বলা হচ্ছে যে ৩ টা কাজ আপনাকে করতে হবে। প্রথমত হচ্ছে কোর কম্পিটেন্স গুলি থেকে আগের থেকে বেশি গেইন করতে চাইলে অথবা আরো গেইন করতে চাইলে, নাম্বার 1 হচ্ছে ইউ হ্যাভ টু রিডিফাইন দ্য বিজনেস কনসেপ্ট। আপনি আগে যে বিজনেস কনসেপ্ট এ ছিলেন, বিজনেস কনসেপ্টটাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। মানে আপনার বিজনেস কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে। যেমন আপনি যদি আগে বলেন যে আমি তো বিজনেস করতাম হচ্ছে প্যান্ট শার্টের। হয়তো আপনি এখন বলবেন না আমি গার্মেন্টস এ বিজনেস করি। তাহলে গার্মেন্টস এ বিজনেস করলে শুধু প্যান্ট শার্টই নয় বরং হচ্ছে সবকিছু ইনক্লুডেড।
দেন হচ্ছে রিশেপিং দ্য বিজনেস স্কোপ। আপনাকে হচ্ছে আপনার যে আগে বিজনেস স্কোপ ছিল সেই বিজনেসটাকে রিশেপ দিতে হবে। সেটা কিরকম? ধরেন আপনি আগে বিজনেস করতেন হয়তো একটা পার্টিকুলার বাউন্ডারির মধ্যে বা গণ্ডির মধ্যে। এখন যখন আপনি সেটাকে হচ্ছে একটা বড় লার্জ স্কেল এ নিয়ে যাবেন, আপনার বিজনেস এর স্কোপটাকে যখন আপনি আলাদা করে দেখাবেন, তখন সেটাকে আমরা বলছি যে আপনার কোর কম্পিটেন্স ম্যাক্সিমাইজ সেটার মাধ্যমে আপনি করতে পারেন। রিপজিশনিং দ্য কোম্পানিজ ব্র্যান্ড আইডেন্টিটি। আপনি যদি এরকম করেন একটা কোম্পানির মার্কেটে যে ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড রিকগনিশন আছে, এইটা যদি আপনি কোনভাবে চেঞ্জ করতে পারেন, তাহলে হচ্ছে রিপজিশন করতে পারেন, নতুন করে পজিশন নিতে পারেন। তাহলে কিন্তু আপনার কোর কম্পিটেন্স কে আপনি ম্যাক্সিমাইজ করতে পারেন। অথবা কোর কম্পিটেন্স থেকে বেনিফিট কে আপনি ম্যাক্সিমাইজ করে নিতে পারেন। ৩ টা পয়েন্ট আবার একটু দেখেন তো বুঝতে পারেন কিনা? এই ৩ টা পয়েন্ট যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা বুঝবেন যে যখন আপনার কাছে মনে হবে যে এই মুহূর্তে আপনি একটা বিজনেস থেকে যতটুকু ভ্যালু তৈরি করছেন, সেটা যদি কোনভাবে আপনার কনফিডেন্স এর জায়গাগুলোকে আপনি কাজে লাগিয়ে যদি ভ্যালুটাকে আরো ম্যাক্সিমাইজ করতে চান, আরো উপরে নিতে চান, আরো বেশি করে নিতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ৩ টাকে রিথিংকিং এ আপনাকে যেতে হবে। বিজনেস কনসেপ্ট কে আপনাকে রিডিফাইন করতে হবে। বিজনেস স্কোপ কে আগের থেকে বাড়িয়ে নিতে হবে এবং মার্কেটে আপনার নতুন করে ব্র্যান্ডের পজিশনিং করতে হবে, নতুন ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। তাহলে দেখবেন সেম কম্পিটেন্স নিড করেও আপনি আগের থেকে অনেক বেশি বেনিফিট মার্কেট থেকে নিতে পারবেন। এরপর আমরা বলছি সেন্ট্রাল রোল অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আমরা শুরুতে যারা জয়েন করেছেন তাদেরকে বলেছি ধরে নিন আপনি একটা কোম্পানি অথবা আপনার কোম্পানি হলে সেটাও হতে পারে বা অন্য কারো কোম্পানি। সেই কোম্পানিতে হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর দরকার হয়। আর স্ট্র্যাটেজি যখনই আমরা বলি বা কৌশলের কথা যখন বলি, ইটস লং টার্ম বেসড। কখনো স্ট্র্যাটেজি হচ্ছে শর্ট টার্ম বেসড হয় না। আপনার হচ্ছে অল্প সময়ের জন্য বা যে ১ বছর বা তার কম সময়ের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং হয় না। নরমালি স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুলো লং টার্ম ৩ বছর বা তার বেশি সময়ের জন্য করা হয়। সো এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর আমরা বলছি যে রোল কি থাকে? প্রথমত আমরা ম্যানেজিং দ্য বিজনেস অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। আপনি যখন বিজনেস বা আপনার কোম্পানিকে নিয়ে ডিল করবেন, আপনার বিজনেস নিয়ে ডিল করবেন, মাথায় রাখতে হবে আপনাকে বিজনেসকে ধরে নিতে হবে এটা একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও যেটা নিয়ে আপনি কাজ করছেন। এবং এই প্রত্যেকটা পোর্টফোলিও যতগুলি আপনার বিজনেস থাকবে, একেকটা পোর্টফোলিও হিসেবে আপনি কনসিডার করবেন। বা ধরেন একেকটা বিজনেস প্রজেক্ট হিসেবে আপনি কনসিডার করবেন। এবং অ্যাসেসিং দ্য মার্কেটস গ্রোথ রেট অ্যান্ড দ্য কোম্পানিজ পজিশন ইন দ্যাট মার্কেট। এবং পাশাপাশি বলা হচ্ছে যে আপনাকে ওই মার্কেটে গ্রোথ রেটটা অ্যাসেস করতে হবে। অ্যাসেসিং দ্য মার্কেটস গ্রোথ রেট অ্যান্ড দ্য কোম্পানিজ পজিশন ইন দ্যাট মার্কেট। আপনি মার্কেট গ্রোথ রেট অ্যাসেস করবেন এবং সাথে কোম্পানির পজিশনও সে মার্কেটে আপনি চেক করবেন। তার মানে আপনি যখন করছেন, আপনি যদি শুধু পোর্টফোলিও যেগুলি আছে সেগুলি নিয়ে যখন ডিল করছেন, যে মার্কেটে আপনি অপারেশনে আছেন,
সেটার অথবা যে মার্কেটে আপনি ইন করবেন সেটার গ্রোথ রেট বা গ্রোথ পটেনশিয়াল যদি আপনি না জানেন তাহলে মুশকিল। আপনি যদি অলরেডি মার্কেটে থাকেন তাহলে সেখানে আপনার মার্কেট পজিশন কি বা আপনার কোম্পানি মার্কেটে কি ধরনের হচ্ছে লেভেলে আছে অথবা কোন ধরনের পজিশন হোল্ড করে আছে সেটা জানা। এবং যদি পটেনশিয়াল মার্কেটে তাহলে কোন পজিশনটা আপনি ওই মার্কেটে পেতে চান সেটা আপনাকে ঠিক করতে হবে। এরপর আমরা বলছি এস্টাবলিশিং স্ট্র্যাটেজি এবং সেটার আলোকে যে গ্রোথ রেট আপনি অ্যাসেস করলেন, তারপর কোম্পানির পজিশন দেখলেন। এখন আপনাকে স্ট্র্যাটেজি সেট করতে হয় যে এর আলোকে আপনি কি সামনে যেতে চান? আরো হচ্ছে ইমপ্রুভ করতে চান? নাকি হচ্ছে আপনি কোথায় রাখতে চান? সেটা আপনাকে সেট করে নিতে হবে। তার মানে একটা স্ট্র্যাটেজি আপনাকে সেট করতে হবে। সো আমরা যদি আবারও বলি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ১ম কাজ হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং পার্সপেক্টিভ থেকে দেখলে প্রত্যেকটা বিজনেসকে একেকটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হিসেবে দেখা হয়। যদি ধরেন হচ্ছে আপনি একটা বিজনেস শুরু করলেন, সেটা হচ্ছে এডুকেশন বিজনেস, সেটা একটা বিজনেস পোর্টফোলিও। আপনি যদি ধরেন হচ্ছে কনস্ট্রাকশন এর একটা বিজনেস শুরু করেন, সেটা আরেকটা বিজনেস পোর্টফোলিও। আপনার যদি কনস্ট্রাকশন এ হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বিজনেস এ ইনভলভমেন্ট থাকে, তাহলে প্রত্যেকটা আলাদা, আলাদা বিজনেস পোর্টফোলিও। তো প্রত্যেকটা বিজনেসকে বিজনেস পোর্টফোলিও হিসেবে চিন্তা করা বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হিসেবে চিন্তা করতে হবে এবং মার্কেট গ্রোথ রেট দেখতে হবে যে মার্কেটে আপনি যাচ্ছেন বা যে মার্কেটে আছেন, সেই মার্কেট আর কত বড় হতে পারে অথবা কি পরিমাণ হচ্ছে ইনভলভমেন্ট বাড়তে পারে সেটা আপনার চেক করে দেখা এবং এইটার পাশাপাশি হচ্ছে একটা কোম্পানি পজিশন ওই মার্কেটে কি হবে সেটাও সেট করা এবং হচ্ছে একটা স্ট্র্যাটেজি এর আলোকে সেট করাটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সেন্টার। ওকে, তারপর হচ্ছে আপনাদের জন্য হয়তো মনে হতে পারে খুব বেশি সময় আমি বলছি যে এটা ক্যারি করব না। এইজন্য আপনাদের একটু কুইকলি যাবো। আপনারা একটু দেখেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল প্রসেসেস। আমরা বলছি প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং ৩ টে পার্ট। প্ল্যানিং এর মধ্যে আবারও বলে রাখি একটু মাথায় নেন আপনি একটা কোম্পানি পার্সপেক্টিভ থেকে দেখছেন। একটা কোম্পানি প্ল্যানিং এবং সেই প্ল্যানিং এর ইমপ্লিমেন্টেশন এবং আফটার দেন সেটা কন্ট্রোল করা। যদি আপনি বলেন একটা কোম্পানি যখন প্ল্যান করে, আপনারা হয়তো ইঞ্জিনিয়ার হিসেবে যে ডিপার্টমেন্টে যেখানে কাজ করবেন সেটা হচ্ছে একটা কোম্পানির একটা আলাদা ইউনিট অথবা ডিভিশন বা হচ্ছে ডিপার্টমেন্ট। কিন্তু আমরা দেখেন বলছি কোম্পানি যখন প্ল্যান করে পুরো কোম্পানি, তখন তার কর্পোরেট প্ল্যানিং করতে হয়। অর্গানাইজেশন ওয়াইড পুরো কোম্পানির জন্য প্ল্যানিং। ধরেন বসুন্ধরা গ্রুপ যদি তার জন্য তার পুরো গ্রুপের জন্য প্ল্যান করে সেটাকে আমরা বলি কর্পোরেট প্ল্যানিং। এখন সেখান থেকে যদি সরে গিয়ে আমরা বলছি কর্পোরেট প্ল্যানিং এর পাশাপাশি যে বসুন্ধরা গ্রুপের অনেকগুলি ডিভিশন থাকে, সিমেন্ট থাকে, রিয়েল এস্টেট থাকে, টিস্যু থাকে, এরকম পেপার থাকে। সো আলাদা, আলাদা যখন ডিভিশনের জন্য প্ল্যানিং করবে, সেটা হচ্ছে 2nd লেয়ার প্ল্যানিং। ওই প্রত্যেক ডিভিশনে আবার আলাদা, আলাদা বিজনেস ইউনিট থাকে। প্রত্যেকটা বিজনেস ইউনিটের জন্য প্ল্যানিং করা হয়, সেটাকে বলা হয় বিজনেস প্ল্যানিং। এরপর হচ্ছে প্রত্যেকটা বিজনেসের আন্ডারে কিছু না কিছু প্রোডাক্ট অথবা প্রোডাক্ট লাইন থাকে বা সার্ভিস লাইন থাকে। তখন সেটাকে প্রোডাক্ট অথবা সার্ভিস প্ল্যানিং বলা হয়। তার মানে প্ল্যানিংটা হচ্ছে ৪ টা লেয়ারে হয়ে থাকে। কোনো জায়গায় আরো লেয়ার একটা হয়তো বাড়তেও পারে। রিজিওনাল প্ল্যানিং ও বলতে পারি। তবে ধরে রাখেন প্ল্যানিং এর ক্ষেত্রে একটা কোম্পানির কর্পোরেট প্ল্যানিং হচ্ছে টপ লেভেল যেখানে হচ্ছে পুরো অর্গানাইজেশনের জন্য প্ল্যানিং হয়। পুরো ওয়েস্কার গ্রুপের জন্য প্ল্যানিং, পুরো আকিজ গ্রুপের জন্য প্ল্যানিং সেটা হচ্ছে কর্পোরেট প্ল্যানিং। এইবার এদের যে ডিফারেন্ট ডিভিশন থাকে, ডিভিশনাল লেভেলে প্ল্যানিং হতে পারে। এবার আমি বলছি প্রত্যেক ডিভিশনে আলাদা, আলাদা বিজনেস ইউনিট থাকে। সেই ইউনিট গুলোর জন্য প্ল্যানিং হতে পারে।
তারপর আমরা বলছি আলাদা, আলাদা প্রোডাক্ট থাকতে পারে প্রত্যেক ইউনিটে। সেই প্রোডাক্টের জন্য আলাদা প্ল্যানিং হতে পারে। এরপর আমরা বলছি প্ল্যানিং এর পর হচ্ছে ইমপ্লিমেন্টেশন এর বিষয় আসবে। যেখানে আমরা বলছি যে আপনাকে যে প্ল্যানিং গুলি করলেন সেগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং আফটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে আপনাকে কন্ট্রোল করতে হবে। দেখতে হবে যে রেজাল্ট আপনি এক্সপেক্ট করেছেন সে রেজাল্ট আপনি পাচ্ছেন কিনা সেটার জন্য রেজাল্ট মেজার করে দেখতে হবে। রেজাল্ট যদি কোনো কারণে খারাপ হয় বা এক্সপেক্টেড রেজাল্ট আপনি না পান, তাহলে আপনাকে ডায়াগনোস করতে হবে। ডায়াগনোসিস করে দেখতে হবে রেজাল্টটা কেন খারাপ হলো? মানে এক্সপেক্টেড রেজাল্ট কেন আসলো না? এবং সেই অনুযায়ী আপনাকে কারেক্টিভ অ্যাকশন এ যেতে হবে। অ্যাকশন মানে নিতে হবে অথবা ইনিশিয়েটিভ আপনাকে নিতে হবে। সহজে। এবার আমরা বলছি কর্পোরেট অ্যান্ড ডিভিশন স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যেক্ষেত্রে আমরা বলছি ডিফাইনিং দ্য কর্পোরেট মিশন। কোম্পানি মিশনকে আপনাকে ডিফাইন করতে হবে এবং প্রত্যেকটা আপনার বিজনেস ইউনিটের জন্য আপনাকে স্ট্র্যাটেজি এস্টাবলিশ করতে হবে এবং আপনাকে হচ্ছে রিসোর্স অ্যাসাইন করতে হবে প্রত্যেকটা বিজনেস ইউনিটের জন্য অ্যান্ড অ্যাসেসিং গ্রোথ অপরচুনিটিজ এবং প্রত্যেকটা মার্কেটে কি পরিমাণ গ্রোথ অপরচুনিটিজ বা পটেনশিয়াল আছে সেটাও আপনাকে দেখতে হবে। তাহলে আমরা বলছি যে কর্পোরেট মিশনটাকে ডিফাইন করা এবং স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট এস্টাবলিশ করা। এসবিইউর ক্যারেক্টার গুলি কি আমরা বলবো? স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস মানে হচ্ছে এসবিইউ। আপনাকে এসবিইউ এস্টাবলিশ করা এবং সেই এসবিইউর জন্য হচ্ছে রিসোর্স অ্যালোকেট করা এবং হচ্ছে আপনাকে গ্রোথ অপরচুনিটিস দেখা ৪ টা পয়েন্ট জাস্ট খালি দেখেন। এরপর হচ্ছে আমরা যাব কিন্তু ৪ টা পয়েন্ট এক্সপ্লেনেশন আসলে এর পরে থাকবে। সো আমরা বললাম যে একটা কোম্পানি যেমন আগের পয়েন্টে ছিল দেখেন ডিফাইনিং দ্য কর্পোরেট মিশন। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর অংশ হিসেবে হচ্ছে আপনি কর্পোরেট লেভেল অথবা ডিভিশন লেভেলে যখন স্ট্র্যাটেজিক প্ল্যানিং করবেন তখন হচ্ছে আপনাকে কর্পোরেট মিশনটাকে ডিফাইন করতে হবে। সো সিআর যদি জয়েন করে আসছেন হয়তো আমাদের একটু হচ্ছে অ্যাটেন্ডেন্সটা রেখে দেন, স্ক্রিনশটটা রেখে দেন। যারা জয়েন করছে সংখ্যাটা খুব কম। আমি আগেও বলেছিলাম যে সবাই খেলা দেখেছেন প্লাস আমিও বাইরে। তো সেই হিসেবে আমাকে ক্লাস ক্লোজও করতে হবে আর্লি। যেকোনো সময় ক্লোজ করতে পারি। তারপর আমরা যতক্ষণ পারি কন্টিনিউ করতে থাকি। তারপর আপনাদেরকে জানাবো কখন বন্ধ করছি। সো এবার আমরা হচ্ছে কর্পোরেট মিশন মানে কোম্পানি মিশন। কোম্পানি মিশনের মধ্যে আসলে কি থাকে? আপনারা হয়তো যেকোনো কোম্পানি ওয়েবসাইটে গেলে দেখবেন শুরুতে অ্যাবাউট আস থাকে। সেখানে কোম্পানির যে ভিশন, মিশন মেনশন করা থাকে। ভিশন এবং মিশন আসলে কি? আমরা যদি বলি যে ভিশন হচ্ছে লং টার্ম গোল একটা কোম্পানির জন্য। লং টার্ম এ কোম্পানি কোথায় যেতে চায়? ২০ বছর পরে, ৩০ বছর পরে, ৫০ বছর পরে কোম্পানি কোথায় দেখতে চায় সেটা হচ্ছে কোম্পানির ভিশন। ভিশনটা এইজন্য একটু ব্লার থাকে। অতটা ট্রান্সপারেন্ট অনেক সময় হয় না। আর যখন আমরা ভিশন বলি তখন সেটাকে আমরা বলছি যে ওই ভিশনের কে লক্ষ্য করে আপনি যখন শর্ট টার্মে এই বছর বা আগামী ২ বছরের জন্য যে প্ল্যানটা আপনি করেন সেটাকে আমরা বলছি যে আপনার হলো মিশন। তা একটা মিশন যেমন আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, আমরা যদি বলি যে আ একটা কোম্পানির ভিশন মানে যেমন বাংলাদেশের ভিশন কি? তাহলে আমরা বলতে পারি যে স্বপ্নের সোনার বাংলা গড়বেন এটা হচ্ছে আপনার ভিশন। এখন স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য ধরেন যে 2026 এ আপনি কি করবেন, 2027 এ আপনি কি করবেন সেটা হবে আপনার মিশন। ধরেন আপনি টার্গেট করেন 2027 এ আপনি লিটারেসি রেটটাকে আরেকটু বাড়িয়ে নিবেন। তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার ভিশন। এইবার হচ্ছে সরি এটা আপনার মিশন যেটা শর্ট টার্ম এ করবেন। লং টার্ম এ যেটা স্বপ্নের সোনার বাংলা করতে চাই এটা হচ্ছে আপনার ভিশন। এই বছর যে লিটারেসি রেটটাকে একটু বাড়িয়ে নিতে চান ওই ভিশন এ পৌঁছানোর জন্য সেটা হবে আপনার মিশন। এখন দেখেন একটা মিশন কোন প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হয়। আপনি যেকোনো একটা কোম্পানির মিশনে গেলে এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি পান তাহলে বুঝবেন মিশন স্টেটমেন্টটা ঠিক আছে। নাহলে বুঝতে হবে কোম্পানি তার মিশন স্টেটমেন্টটা ঠিক করতে পারে না। এখন এই কোয়েশ্চেনস গুলি দেখেন তো একটু।
সো দেখলেন এই পয়েন্টগুলি অথবা এই কোয়েশ্চেনস গুলির যদি অ্যান্সার আপনার কাছে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার যে কর্পোরেট মিশনটা সেট করেছেন সেটা ঠিক আছে। যদি আপনি আহসান ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢোকেন তাহলে দেখবেন তাদের কিন্তু মিশন থাকবে, তাদের ভিশন থাকবে। তাহলে একটা মিশন কি, কি প্রশ্নের অ্যান্সার দেয়? একটা মিশন স্টেটমেন্ট দেখে বা পড়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কি বিজনেসের সাথে আপনার ইনভলভমেন্ট বা আপনি কি বিজনেস করেন বা করছেন। অথবা হচ্ছে এই কোম্পানি কিসের বিজনেস করে সেটা আপনি মিশন স্টেটমেন্ট দেখে বুঝতে পারবেন। হু ইজ দ্য কাস্টমার, তাদের টার্গেট কাস্টমার কারা বা কাদেরকে টার্গেট করে তারা বিজনেসটা করে সেটাও আপনি বুঝতে পারবেন। What is the value? What is of value to the customer? কাস্টমারদের জন্য এরা হচ্ছে কি ধরনের ভ্যালু অফার করে অথবা কি ভ্যালু ক্রিয়েট করে অথবা কোম্পানির ভ্যালু কাস্টমারদের কাছে কতটুকু বা কি কারণে সেটা একটা মিশন স্টেটমেন্ট থেকে বোঝা যাবে। হোয়াট উইল আওয়ার বিজনেস বি, এবং একটা মিশন স্টেটমেন্ট দেখে আপনি এটাও বুঝতে পারবেন যে এই কোম্পানি আসলে কি কি বিজনেস ইন ফিউচার ইনভলভ হতে পারবে বা ইনভলভ হওয়ার সুযোগ আছে বা তাদের বিজনেস কি হতে পারে। অথবা বলা হচ্ছে যে আমাদের বিজনেস কি হওয়া উচিত সেটারও একটা ডিরেকশন আপনার একটা কর্পোরেট মিশন স্টেটমেন্ট থেকে বোঝা যাবে। তার মানে কি বিজনেস তারা এখন করছে অথবা কারা তাদের কাস্টমার, কাস্টমারদের জন্য কি ভ্যালু ক্রিয়েট করে, কি বিজনেস তাদের হতে পারে ফিউচারে, তাদের ফিউচার প্ল্যান অথবা ডিরেকশন, আর কি বিজনেস তাদের হওয়া উচিত সে ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং একটা মিশন স্টেটমেন্ট থেকে আসবে বা থাকবে। এরপর আমরা বলছি যে দেখেন যে একটা মিশন স্টেটমেন্ট যখন কোম্পানি তৈরি করে সে মিশন স্টেটমেন্টটা ২ রকম হতে পারে। প্রোডাক্ট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্ট হতে পারে আবার মার্কেট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্ট হতে পারে। প্রোডাক্ট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্ট হওয়া মানে হচ্ছে আপনার মিশনটা যেটা আপনি সেট করেন সেটা একটা পার্টিকুলার প্রোডাক্ট ফোকাসড হয়। তার মানে এটা ন্যারো হয়ে আসে। আর যখন মার্কেট ওরিয়েন্টেড আপনি মিশন স্টেটমেন্ট সেট করেন তখন আপনার আসলে আ স্টেটমেন্টটা এরকম হয়, মার্কেট ফোকাসড হয় এবং ব্রড হয়। এক্সাম্পল নিলে আপনি দেখেন এখানে ৪ টা কোম্পানি এক্সাম্পল দেয়া আছে। ১ম এ মিসৌরি প্যাসিফিক রেলরোড কোম্পানির কথা বলা আছে। এবং তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে, "উই রান এ রেলরোড।" তার মানে মিসৌরি প্যাসিফিক রেলরোড কোম্পানির ক্ষেত্রে তারা আসলে যেটা বলছে যে, যখন প্রোডাক্ট ওরিয়েন্টেড ছিল, তারা রেল বিজনেসের সাথে আছে সেটা বলল। এটাকে যখন প্রোডাক্ট থেকে বের হয়ে তারা মার্কেট ওরিয়েন্টেড হলো তখন বলছে উই আর এ পিপল অ্যান্ড গুডস মুভার। তার মানে পিপল এবং গুডস মুভ করার জন্য যা যা দরকার সবকিছু তারা করতে পারবে। আগে তারা শুধুমাত্র রেল রোডের মধ্যে ছিল, এখন যখন মার্কেট ওরিয়েন্টেড হলো তারা সেখান থেকে বের হয়ে গিয়ে অনেক ব্রড হয়ে গেল। তার মানে তারা যে কোনো কিছুর সাথে ইনভলভ হওয়ার প্ল্যান অথবা ইনভলভ হওয়ার কথা চিন্তা করলো। এরপর বলা আছে জেরক্স। জেরক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে উই মেক কপিং ইকুইপমেন্ট। যে প্রোডাক্টের ক্ষেত্রে বলছে যে আমরা কপিং ইকুইপমেন্ট আমরা তৈরি করি জেরক্স। আর মার্কেটের ক্ষেত্রে বলা হচ্ছে উই ইমপ্রুভ অফিস প্রোডাক্টিভিটি। তাহলে দেখেন যখন কপি মেশিন বা কপি ইকুইপমেন্ট বলতেছে তার মানে একেবারে প্রোডাক্ট স্পেসিফিক হয়ে গেল। যখন ওরা মার্কেট ওরিয়েন্টেড হলো যখন ওরা বলছে যে আমরা অফিস প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করি তখন কমপ্লিটলি ইটস ডিফারেন্ট এবং সেক্ষেত্রে এটা মার্কেট ওরিয়েন্টেড হলো এবং হচ্ছে ব্রড হলো। আবার স্ট্যান্ডার্ড অয়েলের ক্ষেত্রে দেখেন ওরা যখন শুরুতে বলল উই সেল গ্যাসোলাইন, তার মানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে গ্যাস বিক্রি করতো ওরা। কিন্তু যখন ওরা হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড হলো ওরা বলা শুরু করলো আমাদের মিশন হলো উই সাপ্লাই এনার্জি। এনার্জি তো শুধু অয়েল থেকে বা গ্যাস থেকে কেন, কত কিছু থেকে আসতে পারে। তার মানে তারা আবারও ব্রড হলো। কলম্বিয়া পিকচার্স এর কথা বলা আছে দেখেন বলছে উই মেক মুভিজ। এটা ছিল প্রোডাক্ট ওরিয়েন্টেড তাদের মিশন স্টেটমেন্ট। তারা যখন চেঞ্জ করে মার্কেট ওরিয়েন্টেড হলো তখন বলা শুরু করলো উই মার্কেট এন্টারটেনমেন্ট। তার মানে আগে শুধুমাত্র এন্টারটেনমেন্ট এর জন্য মুভি তারা হচ্ছে অফার করতো। কিন্তু যখন বলছে যে উই মার্কেট এন্টারটেনমেন্ট তার মানে নট অনলি মুভি,
মুভির মতো আরো যা আসবে, যত কিছু আসবে সবকিছুই হচ্ছে আপনি করতে পারবেন। তার মানে এখানে দেখেন আপনার যে মিশন আপনি সেট করেন বা মিশন স্টেটমেন্টটা আপনি দেন সেটা মার্কেট ওরিয়েন্টেড ও হতে পারে। আবার সেটা হচ্ছে আমি বলছি যে প্রোডাক্ট ওরিয়েন্টেড ও হতে পারে। এখন সেটা কি আপনি প্রোডাক্ট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্ট নিবেন নাকি মার্কেট ওরিয়েন্টেড মিশন স্টেটমেন্ট নিবেন এটা আপনার বিষয়। তবে বলা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড হোক আর মার্কেট ওরিয়েন্টেড হোক, যখন এই ওরিয়েন্টেশনটা আপনি সেট করবেন সেটা দ্বারা কাস্টমার বা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার অথবা অন্য স্টেক হোল্ডাররা বুঝতে পারবে আপনি কি ধরনের বিজনেসের সাথে আছেন, কতটুকু আপনার বিজনেস এক্সপান্ড করার সুযোগ আছে, অথবা ভবিষ্যতে কি বিজনেস আপনার হওয়া উচিত। এখন এই যে মিশন স্টেটমেন্ট সেট করে আমি বললাম মাসুম ইউনিভার্সিটি মিশন স্টেটমেন্টটা আপনারা দেখতে পারেন। একটা গুড মিশন স্টেটমেন্টের কতগুলি ক্যারেক্টারিস্টিক্স আছে। যে ক্যারেক্টারিস্টিক্স গুলি দেখে আপনি বুঝতে পারবেন মিশন স্টেটমেন্টটা কি একটা গুড কোয়ালিটি মিশন স্টেটমেন্ট নাকি পুয়ার কোয়ালিটি মিশন স্টেটমেন্ট। এর মধ্যে ১ম টা কি বলা হচ্ছে দেখেন, ১ম পয়েন্টটা বলা হচ্ছে একটা মিশন স্টেটমেন্ট গুড মিশন স্টেটমেন্ট হওয়ার জন্য প্রথমত এর ফোকাসটাকে ন্যারো করে নিয়ে আসতে হবে। ফোকাস অন এ লিমিটেড নাম্বার অফ গোলস। যে একটা মিশন স্টেটমেন্ট যে গোলস কে ইন্ডিকেট করবে সেটা লিমিটেড হবে। আনলিমিটেড যদি হাজার হচ্ছে আপনি গোল কে টার্গেট করেন তাহলে কিন্তু হচ্ছে আপনার একটা গুড মিশন স্টেটমেন্ট হবে না। তার মানে গুড মিশন স্টেটমেন্ট হওয়ার জন্য আ আপনাকে মাথায় রাখতে হবে যে আ গোলের সংখ্যা কমাতে হবে অথবা ফিক্স করতে হবে। অনেক বেশি গোল রাখলে কিন্তু আসলে মুশকিল। এরপর বলা হচ্ছে যে স্ট্রেস দ্য কোম্পানিজ মেজর পলিসিস অ্যান্ড ভ্যালুস। একটা মিশন স্টেটমেন্ট থেকে এটা হবে যে এটা কিসে স্ট্রেস করবে? একটা মিশন স্টেটমেন্ট স্ট্রেস করবে কোম্পানির মেজর পলিসিস এবং ভ্যালুস এ। একটা কোম্পানি যদি মেজর পলিসিস এবং ভ্যালুস এ স্ট্রেস করতে না পারে বা ফোকাস করতে না পারে তাহলে কিন্তু প্রবলেম। যদি এদের লিমিটেড ফোকাসে রাখে তাহলে কিন্তু আ যদি দেখেন হচ্ছে যে পলিসি গুলি অথবা ভ্যালুস গুলিতে ফোকাসে রাখতে না পারলো বা ইম্পোর্টেন্স টা বোঝাতে না পারলো, তাহলে কিন্তু এটাকে গুড মিশন স্টেটমেন্ট বলা যাবে। এরপর হচ্ছে define the major competitive spheres within which the company will operate এবং এইটাও বলা হচ্ছে মিশন স্টেটমেন্ট থেকে যে আপনার কম্পিটিটিভ স্পেয়ারস কি হবে অথবা কাদের সাথে আপনি কম্পিট করবেন অথবা কম্পিটিটিভ ফ্রেমটা কি হবে সেটাও কিন্তু সেখানে মেনশন করা থাকবে। এরপর বলা হচ্ছে টেক এ লং টার্ম ভিউ। একটা মিশন স্টেটমেন্ট লং টার্ম ওরিয়েন্টেড হবে। যদিও অনেক টেক্সট বুকে আপনি দেখবেন মিশনকে আলাদা করা হয়নি। এখানেও করা হয়নি। এজন্য মিশন দুটোই কিন্তু একসাথে বলা হচ্ছে। তবে মাথায় রাখতে হবে যে এটা লং টার্ম ভিউ ওয়াইজ কিন্তু হবে। অ্যান্ড বলা হচ্ছে গুড মিশন স্টেটমেন্টস আর শর্ট এবং মেমোরেবল এবং মিনিংফুল। একটা গুড মিশন স্টেটমেন্টকে যদি আপনি গুড মিশন স্টেটমেন্ট বলতে চান তাহলে এটা শর্ট হতে হবে, এটা মেমোরেবল হতে হবে এবং এটা মিনিংফুল হতে হবে। তার মানে গুড কোয়ালিটি মিশন স্টেটমেন্টের হওয়ার জন্য হচ্ছে মিশন স্টেটমেন্টটা অনেক বেশি বড় হবে না, শর্ট হবে, ইজিলি মানুষ এটা মেমোরেবল হবে মানুষের জন্য, মানুষ চাইলে রিকল করতে পারবে এবং সে মিশন স্টেটমেন্টটা মিনিংফুল হতে হবে। যদি একটা মিশন স্টেটমেন্ট মিনিংফুল না হয়, কোনো মিনিং আসতেছে না, তাহলেও কিন্তু হচ্ছে এটা গুড মিশন স্টেটমেন্ট হবে না। এবার পয়েন্টগুলি আবার একটু পড়ে দেখেন তো। তাহলে আবার যদি বলি একটু যে গুড মিশন স্টেটমেন্টের জন্য কি দরকার? লিমিটেড নাম্বার অফ গোলস এ ফোকাসটা থাকবে। কোম্পানি মেজর পলিসিস এবং ভ্যালুস এ সেটা স্ট্রেস করবে অথবা ফোকাস করবে। তারপর বলা হচ্ছে যে ডিফাইন মেজর কম্পিটিটিভ স্পেয়ারস কাদের সাথে কম্পিট করবে, কোন কোম্পানিগুলির সাথে কম্পিট করবে বা কাদের সাথে কম্পিট করছে সেটা এনালাইসিস থাকবে। এবং টেক এ লং টার্ম ভিউ, এটার মধ্যে লং টার্ম ভিউ থাকবে। আপনার শর্ট টার্ম ওরিয়েন্টেড হবে না। এবং বলা হচ্ছে যে এটা শর্ট হবে,
এটা মেমোরেবল হবে এবং এটা মিনিংফুল হবে। তো আপনি যেকোনো মিশন স্টেটমেন্ট দেখতে পারেন, দেখে এনালাইসিস করতে পারেন। এনালাইসিস করে আপনি আসলে বুঝতে পারবেন যে মিশন স্টেটমেন্টটা কতটা সাকসেসফুলি তারা ক্রাফটিং করতে পেরেছে। যেকোনো মিশন স্টেটমেন্ট আপনি নিতে পারেন, নিয়ে দেখতে পারেন। তার মধ্যে এই পয়েন্টস গুলি রিফ্লেকশন আছে কিনা। যদি রিফ্লেকশন থাকে ফাইন। আর যদি রিফ্লেকশন না থাকে বুঝতে হবে যে এগুলো আসলে কমপ্লিট মিশন স্টেটমেন্ট হয়নি। সহজ কথা একটা মিশন আরো পয়েন্ট আসতে পারে, তবে এগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। বিশেষ করে লাস্টেরটা একটা মিশন স্টেটমেন্ট যাতে খুব বেশি লেন্দি না হয়ে যায়। যেমন বাংলাদেশে আফতাব বহুমুখী ফার্ম লিমিটেড নামে একটা কোম্পানি আছে যাদের হচ্ছে মিশন স্টেটমেন্ট প্রায় ১ পৃষ্ঠার মতো। মিশন স্টেটমেন্ট হতে হয় শর্ট। শর্ট না হলে সেটা মেমোরেবল হয় না। আর মিশন স্টেটমেন্ট মিনিংফুল হতে হয়। যে মিশন স্টেটমেন্টটা সেট করবেন সেটার যাতে একটা না একটা মিনিং থাকে। মিনিং না থাকলে কিন্তু প্রবলেম। সো এরপর আমি বলছি যে এর আগে বলেছি যে আমরা ৪ টা লেভেলে কর্পোরেট লেভেলে প্ল্যানিং হয়, ডিভিশনাল লেভেলে প্ল্যানিং হয়, কর্পোরেট ডিভিশন, এরপর আমরা বলেছিলাম বিজনেস ইউনিট লেভেলে প্ল্যানিং হয় এবং ফাইনালি আমরা বলেছিলাম প্রোডাক্ট লেভেলে প্ল্যানিং হয়। তো আমরা এবার একটু দেখে নিই হচ্ছে 3rd যেটা বলেছিলাম কর্পোরেট ডিভিশনের পরে বিজনেস ইউনিট। সেই বিজনেস ইউনিট লেভেলে প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা একটু দেখি যে একটা বিজনেস ইউনিটে কোন ক্যারেক্টারিস্টিক্স গুলি থাকে। আমরা যখন এসবিইউ অথবা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বলি, সেই স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের আসলে কি আই মিন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলি থাকে। ৩ টা মেইন ক্যারেক্টারিস্টিক্স এর কথা আমরা বলছি, যেগুলি একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে থাকতে হয়। এর মধ্যে ১ম ক্যারেক্টার যেটা আমরা বলছি, ইট ইস এ সিঙ্গল বিজনেস অর কালেকশন অফ রিলেটেড বিজনেস। আপনি যখন এসবিইউ বলবেন, হয় এটা একটা বিজনেস অথবা কয়েকটা বিজনেসের কালেকশন। সেকেন্ড আমরা বলছি হ্যাজ ইটস ওন সেট অফ কম্পিটিটরস। মাথায় রাখতে হবে আপনি যখনই একটা বিজনেস ইউনিট বলবেন, সেই বিজনেসের আলাদা কম্পিটিটর সেট থাকবে। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরেন হচ্ছে ইন্ডিয়ান টাটা। তো টাটার হচ্ছে টাটা সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে টাটা মোটরস এর জন্য। কিন্তু টাটা মোটরস এর পাশাপাশি ধরেন মনে করেন টাটার হচ্ছে টি আছে। ধরেন টেটলি টি অথবা টাটা টি। তাহলে টি আর হচ্ছে অন্য যে মোটরস এটা কিন্তু কমপ্লিটলি আলাদা ইউনিট। কিন্তু আপনি যখন টাটা টি বলবেন তখন কিন্তু তাদের কম্পিটিটর সেট কিন্তু আলাদা হবে। তাদের কম্পিটিটর কিন্তু অন্যদের সাথে মিলবে না। এখন ধরেন হচ্ছে টি এর কম্পিটিটর আলাদা, মোটরস এর কম্পিটিটর আলাদা। তো এরকম আলাদা যখন কম্পিটিটর সেট তৈরি করা যায় তখনই সেটাকে আলাদা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বলা যাবে। না হলে আলাদা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট কিন্তু বলা যাবে না। দেন বলা হচ্ছে যে হ্যাজ এ লিডার রেসপন্সিবল ফর স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড প্রফিটেবিলিটি। আপনি যখন একটা এসবিইউ অথবা হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বলবেন, সেটার জন্য হচ্ছে আলাদা লিডার থাকতে হবে। যে লিডার রেসপন্সিবল হবে প্ল্যানিং এবং প্রফিটেবিলিটি সেট করার জন্য। তাহলে আমরা বলছি যে একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের আলাদা লিডার থাকে এবং সে লিডার রেসপন্সিবল হয় তার প্ল্যানিং এবং প্রফিটেবিলিটি ডিটারমিনেশনের জন্য। আমরা বলছি যে এই ক্ষেত্রে লিডার হবে কে? লিডার হতে পারে যেকোনো ম্যানেজার। একজন ম্যানেজার যে থাকবে সেই আসলে লিড করতে পারে। আবার যদি আমরা বলি তাহলে একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের জন্য কতগুলি ৩ টা ক্যারেক্টারিস্টিক্স ইম্পোর্টেন্ট। ৩ টা ক্যারেক্টারিস্টিক্স থাকবে অথবা ৩ টে পয়েন্টে আপনাকে কমপ্লাই করতে হবে। ১ম টাকে আমরা বলছি এটা একটা সিঙ্গল বিজনেস হবে অথবা কতগুলি বিজনেসের কালেকশন একসাথে কয়েকটা বিজনেস মিলিয়ে একটা এসবিইউ অথবা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট আমরা বলতে পারি। এরপর আমরা বলছি যে হ্যাজ ইটস ওন সেট অফ কম্পিটিটরস এবং এটার আলাদা কম্পিটিটর সেট থাকবে এবং এখানে একজন লিডার বা ম্যানেজার থাকবে যে সবকিছুর জন্য রেসপন্সিবল হবে অথবা প্ল্যানিং এবং প্রফিটেবিলিটির জন্য রেসপন্সিবল হবে। তাহলে যেটা আমরা একটু আগে বললাম একটা কোম্পানিতে কর্পোরেট লেভেলে প্ল্যানিং হয়, ডিভিশন লেভেলে প্ল্যানিং হয় এবং বিজনেস ইউনিট লেভেলেও প্ল্যানিং হয়। ফাইনালি আমরা বলছি প্রোডাক্ট লেভেলেও প্ল্যানিং হয়। প্রোডাক্ট লেভেলে প্ল্যানিংটা কিরকম হয়? ধরেন হচ্ছে বেক্সিমকো একটা কোম্পানি। সেই কোম্পানির হচ্ছে একটা প্রোডাক্ট যেমন হচ্ছে আপনার ধরেন শুধুমাত্র নাপা। নাপা একটা প্রোডাক্ট। এই নাপাই কিন্তু হাজার কোটি পিস বিক্রি হয় প্রতি মাসে। তো যেহেতু কোটি পিস নাপা বিক্রি হয়, নাপা একটা প্রোডাক্ট এত বেশি অপারেশন এত বড়, এটার জন্যই কিন্তু আলাদা হচ্ছে আপনার বিজনেসের বিজনেস প্ল্যান থেকে শুরু করে বিজনেস ইনিশিয়েটিভ সবকিছু দরকার হয়। সেজন্য আমরা বলছি যখন আমরা একটা এসবিইউ অথবা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বলি, সেই এসবিইউ ৩ টা ইম্পোর্টেন্ট ক্যারেক্টার থাকতে হয়। এটা হয় একটা বিজনেস অথবা কতগুলি বিজনেসের কালেকশন। এর আলাদা কম্পিটিটর সেট থাকে।
এর জন্য একজন লিডার থাকে যিনি হচ্ছে তার প্ল্যানিং এবং প্রফিটেবিলিটির জন্য রেসপন্সিবল হয়। এরপর এটা আমাদের দরকার নেই। আমরা আসি এখানে অ্যাসেসিং গ্রোথ অপরচুনিটিস। আমরা যখন গ্রোথ অপরচুনিটিস বলি যে একটা কোম্পানির গ্রোথ অপরচুনিটিস কতটুকু আছে, সেক্ষেত্রে আমরা বলছি যে দেখেন এই ফিগারটা যদি তাকান তাহলে বুঝতে পারবেন গ্রোথ অপরচুনিটিস কতটুকু এই মুহূর্তে আছে আর অপরচুনিটিস কতটুকু আছে। ফিগারটা একটু দেখেন। একেবারে উপরের অংশ যেখানে আমরা কারেন্ট পোর্টফোলিও বলছি, তার মানে এইটুকু হচ্ছে এই মুহূর্তে কোম্পানি প্রফিট করছে বা কোম্পানি গেইন করছে মার্কেটে এতটুকু। জাস্ট হচ্ছে কারেন্ট পোর্টফোলিও ইনটেনসিভ গ্রোথ এর নিচ পর্যন্ত। জাস্ট a সেকেন্ড। তাহলে দেখেন আমরা যখন বলছি যে ১ম লেভেলটা সেটা হচ্ছে কারেন্ট পোর্টফোলিও মানে এতটুকু একটা কোম্পানি এই মুহূর্তে মার্কেটে তাদের গেইনিং লেভেলটা হচ্ছে এটা। এরপর বলা হচ্ছে যদি কোম্পানি প্রপার ইনিশিয়েটিভ নেয় তাহলে ইনটেনসিভ গ্রোথ হতে পারে। ইনটেনসিভ গ্রোথ মানে হচ্ছে আমরা গ্রিন কালারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনটেনসিভ গ্রোথ অপশন অতটুকু। এরপর আমরা বলছি যে ইন্টিগ্রেটিভ গ্রোথ। সেক্ষেত্রে আমরা বলছি যে ইন্টিগ্রেটিভ গ্রোথ হচ্ছে যেটা স্কাই ব্লু দেখানো যাচ্ছে। কোম্পানি যদি ইনিশিয়েটিভ নেয়, স্ট্র্যাটেজি যদি ঠিকমতো সেট করতে পারে তাহলে ইন্টিগ্রেটিভ গ্রোথ পসিবল। আর লাস্টে আমরা বলছি যে ডাইভার্সিফিকেশন গ্রোথ যেটা হচ্ছে আমরা হচ্ছে একটু রেডিশ কালার দিয়ে দেখাচ্ছি। সো দেখেন যদি কোম্পানির প্ল্যানিং ঠিক থাকে, কোম্পানি যদি ইনিশিয়েটিভ নেয়, কোম্পানি যদি হচ্ছে প্রপার প্ল্যানিং এর মধ্যে দিয়ে যেতে পারে, তাহলে আমরা বলছি যে সেক্ষেত্রে ৩ ধরনের কারেন্ট গ্রোথ এর পাশাপাশি আরো ৩ ধরনের গ্রোথ হতে পারে। ইনটেনসিভ গ্রোথ হতে পারে, ইন্টিগ্রেটিভ গ্রোথ হতে পারে এবং ডাইভার্সিফিকেশন গ্রোথ হতে পারে। সো ১ম টাকে আমরা বলছি ইনটেনসিভ গ্রোথ। এটা হচ্ছে কারেন্ট মার্কেটে আপনি গ্রোথটা করবেন। সেকেন্ড আমরা বলছি যে কারেন্ট মার্কেটে নয়, কারেন্ট প্রোডাক্ট নিয়ে নয় বরঞ্চ হচ্ছে কারেন্ট মার্কেটের বাহিরে গিয়ে হচ্ছে আপনি গ্রোথ যখন পসিবিলিটিস সেট করবেন তখন সেটাকে আমরা বলবো ইন্টিগ্রেটিভ গ্রোথ। এরপর আমরা বলছি যে ডাইভার্সিফিকেশন গ্রোথ। এইটার বাহিরে অথবা এটার পাশাপাশি যখন হচ্ছে আপনি নতুন একদম কমপ্লিটলি নতুন মার্কেট, নতুন প্রোডাক্ট নিয়ে গ্রোথ এনশিওর করার চেষ্টা করবেন। সেটাকে আমরা বলছি যে ডাইভার্সিফিকেশন গ্রোথ। এটাই আমরা এখন এক্সপ্লেইন করব বা বলব যে এই গ্রোথ গুলি কিভাবে হতে পারে। সো যখন ইনটেনসিভ গ্রোথ বলি বা ইন্টিগ্রেটিভ গ্রোথ বলি বা ডাইভার্সিফিকেশন গ্রোথ বলি তখন আলাদা, আলাদা গ্রোথ লেভেলকে আমরা ইন্ডিকেট করি। তার মানে কোম্পানি ইনিশিয়েটিভ যদি না নেয়, প্রপার স্ট্র্যাটেজি প্ল্যানিং যদি করতে না পারে, তাহলে গ্রোথ হবে শুধুমাত্র নিচের অংশ। আর যদি প্রপার ইনিশিয়েটিভ নিতে পারে তাহলে বাকি ৩ ধরনের গ্রোথ কিন্তু সম্ভব। সো আমরা এবার একটু যেতে চাই যে হচ্ছে ইনটেনসিভ গ্রোথটা কিভাবে হতে পারে। ধরেন কোম্পানি ৳১০০ কোটি প্রফিট করছে। এখন ৳১০০ কোটি প্রফিট কি কোম্পানি ৳১৫০ কোটি থেকে ১৫০ কোটিতে নিতে পারবে কিনা? মানে কোন লেভেল পর্যন্ত নিতে পারবে অথবা কোথায় পৌঁছাতে পারবে সেটাই এখানে আমরা ইন্ডিকেট করছি। যেমন ৩ ধরনের গ্রোথ, ইনটেনসিভ গ্রোথ, ইন্টিগ্রেটিভ গ্রোথ, ডাইভার্সিফিকেশন গ্রোথ। লাস্ট একটা গ্রোথ না? এটাকে আমরা বলছি ডাউন সাইজিং। এটাকে আমরা বলছি ডাউন সাইজ। সো ১ম তো ইনটেনসিভ গ্রোথ, তারপর ইন্টিগ্রেটিভ গ্রোথ, তারপর হচ্ছে ডাইভার্সিফিকেশন গ্রোথ। দেন হচ্ছে
তো তাহলে আমরা যেটা বলছিলাম শেষ করব। শেষ করার আগে যেটা আমরা বলছিলাম হয়তো এই গ্রোথ গুলি নিয়ে আমরা পরের দিন পড়ব। ইনটেনসিভ গ্রোথ, ইন্টিগ্রেটেড গ্রোথ, ডাইভার্সিফিকেশন গ্রোথ। আমরা একটা জিনিস কিন্তু গ্যাপ আমি দেখতে পাচ্ছি যখন আমরা অনলাইন ক্লাস নিচ্ছি কিন্তু সংখ্যাটা হয়তো খুব আর্লি মর্নিং হওয়ার কারণে এবং কালকে যেহেতু হচ্ছে খেলা ছিল অনেক ভোর রাত পর্যন্ত সেটার একটা ইমপ্যাক্ট আমি বুঝতে পারছি। অন্য সময় হয়তো এটা হবে না। কিন্তু যে ডিসকাশন গুলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বা আমি দেখেছি লাস্টের যেটা আমাদের অনলাইন ক্লাস ছিল সেখানে কিন্তু খুবই ইম্পোর্টেন্ট ডিসকাশন ছিল। ডিফারেন্ট প্রোডাকশন কনসেপ্টস নিয়ে আমরা কথা বলেছি। যেটা আমরা বলেছিলাম ফাউন্ডেশন, 4P নিয়ে কথা বলেছি, নিউ কনজিউমার ক্যাপাবিলিটিস নিয়ে কথা বলেছি, মার্কেটিং ম্যানেজারের টাস্ক নিয়ে। তো এগুলো যদি যারা মিস করে যাচ্ছে আমাদের যেসব স্টুডেন্ট পড়ে তো ওনারা বুঝতে পারবে না। আজকেও আমরা এই পর্যন্তই অনেকগুলি স্লাইড কিন্তু ১৯ টা স্লাইড কভার করে ফেললাম। তো এখন প্রশ্ন হলো যে যারা ক্লাসে জয়েন করে নেয় তাদের জন্য তো খুব কঠিন হয়ে যাবে এবং এটাকে যে খুব পিছন থেকে ব্যাক করে রিভিউ করে নিয়ে আসা সেটাও তো কঠিন। তো সেইজন্য আমরা হয়তো আজকে আর কন্টিনিউ করব না। আশা করি যে নেক্সট ফিজিক্যাল ক্লাসরুমে যখন দেখা হবে সংখ্যাটা আরো বেশি হবে। এবং হচ্ছে আমরা এই গ্রোথ গুলি নিয়ে যখন কথা বলবো, যে একটা কোম্পানি এই মুহূর্তে যে লেভেলে আছে অথবা যে পজিশনে আছে, তার থেকে কোম্পানি যদি প্ল্যান করে যে তার আরো গ্রোথ প্রয়োজন। আমি মার্কেটে ৳১০০ কোটি বিজনেস করছি, সেটাকে আমি ১১০ কোটি, ১২০ কোটি, ১৩০ কোটি, ১৫০ কোটিতে যদি নিতে চাই কিভাবে সম্ভব? সেজন্য বলা হচ্ছে আপনি ইনটেনসিভ গ্রোথ এর চেষ্টা করতে পারেন। আপনি ইন্টিগ্রেটিভ গ্রোথ এর চেষ্টা করতে পারেন, ডাইভার্সিফিকেশন এর চেষ্টা করতে পারেন। ইভেন গ্রোথ এর পাশাপাশি যে বিজনেস গুলি আপনার জন্য প্রফিটেবল নয় সেগুলোকে আপনি ডাউন সাইজ করতে পারেন এবং আপনি হচ্ছে ইনভেস্টমেন্টটা ডাইভেস্ট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। অন্য কোনো পোর্টফোলিওতে নিয়ে যেতে পারেন। তাহলে আমরা এই গ্রোথ গুলি জাস্ট এট এ গ্ল্যান্স দেখে নিই। তারপর হচ্ছে পরের দিন পড়ব। ইনটেনসিভ গ্রোথ কিভাবে হতে পারে আমি সেইটা আপনাদেরকে দেখাবো। যদি এখানে শুধু বলা আছে কর্পোরেট ম্যানেজমেন্ট শুড ফার্স্ট রিভিউ অপরচুনিটিস ফর ইমপ্রুভিং এক্সিস্টিং বিজনেস। কারেন্ট বিজনেস এ থেকে কিভাবে ইনটেনসিভ গ্রোথ হতে পারে সেটা আমরা বলবো। এখানে ESPN এর এক্সাম্পল বলা আছে গ্রোথ অপরচুনিটিজ এর জন্য। তারপর বলা আছে ইন্টিগ্রেটিভ গ্রোথ যেখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ অথবা ইন্টিগ্রেশন বা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, ফরওয়ার্ড ইন্টিগ্রেশন এবং হরাইজন্টাল ইন্টিগ্রেশন এর কথা বলা আছে। আরো সহজ করে বললে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ইন্টিগ্রেশন হতে পারে। এরপর আমরা বলছি ডাইভার্সিফিকেশন একেবারে বিজনেসটাকে হচ্ছে কারেন্ট বিজনেস থেকে সরে গিয়ে যখন নতুন ডিফারেন্ট বিজনেসে যাবেন তখন হবে ডাইভার্সিফিকেশন। এরপর আমরা বলছি ডাউন সাইজিং এবং ডাইভেস্টিং অন্য জায়গায় নিয়ে যাও। এটা নিয়ে শুরু করে আমরা অর্গানাইজেশন কালচার, তারপর হচ্ছে সর্ট অ্যানালাইসিস আমরা পড়বো। তারপর হচ্ছে আমরা এগুলো আমাদের দরকার হবে না। গরু নিয়ে আমরা একটু পড়বো। তারপর হচ্ছে মাইকেল পোর্টারের জেনেরিক স্ট্র্যাটেজি এবং 7 এস দিয়ে আমরা শেষ করব। তো উম আজকে আমরা আর কন্টিনিউ না করি। কারণ এমনিতেই খুব ইম্পোর্টেন্ট ডিসকাশন অনেকে মিস করে যাচ্ছেন। সেটা যেটা আমি বললাম হয়তো আপনার খেলার জন্য হতে পারে। আবার যারা কানেক্টেড কতটা কনসেনট্রেট করতে পারছেন সেটাও আমি বুঝতে পারছি না। সিআর কি আছেন আমাদের সাথে? আচ্ছা এট লিস্ট হচ্ছে অন্যরা হলেও একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ইনফ্যাক্ট আমি একটা স্যার জি স্যার, স্ক্রিনশট নেওয়া স্ক্রিনশট হচ্ছে। নেওয়া হয়েছে। আচ্ছা না ঠিক আছে তাহলে। আমরা মানে অনেক সংখ্যা অনেক কম এবং আমরা অনেকগুলি স্লাইড পড়লাম। আমাকে হয়তো এট এ গ্ল্যান্স হলেও পরের দিন আবার রিভিউ করতে হতে পারে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ফিজিক্যাল ক্লাসরুমে দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার